হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করব। বিজ্ঞানী এজি ট্যান্সলে প্রথম বাস্তুতন্ত্র শব্দটি প্রবর্তন করেন। বাস্তুতন্ত্র মানে সে সমুদ্রের বাস্তুতন্ত্র হোক বা জঙ্গলের বাস্তুতন্ত্র হোক বা পুকুরের বাস্তুতন্ত্র হোক, এই সবগুলো বাস্তুতন্ত্রের বেসিক জিনিস একই, সেটা হচ্ছে জৈব অজৈব উপাদানগুলি পরস্পরের সঙ্গে আন্তঃক্রিয়া করে। সংজ্ঞাটা আমরা যদি বলি, কোনো একটা নির্দিষ্ট স্থানের জীবজাত উপাদানগুলি যখন পরিবেশের জড় উপাদানগুলির সঙ্গে পরস্পর আন্তঃক্রিয়া করে, যার ফলে জীবগোষ্ঠীর মধ্যে শক্তি প্রবাহ ঘটে এবং পদার্থগুলি চক্রাকারে আবর্তিত হয়ে জীব ও জড় উপাদানগুলির মধ্যে যে বিশেষ তন্ত্র গঠিত হয়, সেটাই বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্রের বেসিক আইডিয়া কিন্তু যে বিভিন্ন জৈব এবং অজৈব উপাদানগুলি পরস্পরের সঙ্গে আন্তঃক্রিয়ার ফলে যে একটা সুষ্ঠু বসবাস নীতি বা তন্ত্র গঠিত হয়, সেটাই বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের এটা মেন কম্পোনেন্ট। ইকোসিস্টেম কী কী হতে পারে? ন্যাচারাল ইকোসিস্টেম হতে পারে, যদি ক্লাসিফিকেশন অফ ইকোসিস্টেম পড়ি। আর্টিফিশিয়াল ইকোসিস্টেম হতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইকোসিস্টেমের দুটো টাইপ, ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল। ন্যাচারাল ইকোসিস্টেমকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা টেরেস্ট্রিয়াল, যেটা ফরেস্ট ইকোসিস্টেম বা টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম, বা সেখানে ডেজার্ট ইকোসিস্টেম হতে পারে, গ্রাসল্যান্ডের ইকোসিস্টেম হতে পারে, এগুলো সমস্ত টেরেস্ট্রিয়াল। এবং অ্যাকোয়াটিক ইকোসিস্টেম যেখানে ওশেনের ইকোসিস্টেম হতে পারে, কোনো লেকের ইকোসিস্টেম হতে পারে। আবার ওয়েটল্যান্ডের ইকোসিস্টেম অর্থাৎ ভিজা কোনো জলাভূমির ইকোসিস্টেমও হতে পারে। এগুলো সমস্তই গেল হচ্ছে ন্যাচারাল। এবার আর্টিফিশিয়াল ইকোসিস্টেম, যেটা মানুষের দ্বারা সৃষ্ট ইকোসিস্টেম, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। যে আর্টিফিশিয়াল ইকোসিস্টেম যেমন শস্য ক্ষেত হতে পারে, ধান ক্ষেত হতে পারে, ভুট্টা ক্ষেত হতে পারে, গম ক্ষেত হতে পারে, অর্চার্ড বা ফলের বাগান হতে পারে, গার্ডেন হতে পারে, ফুলের বাগান হতে পারে, আবার অ্যাকোরিয়ামও হতে পারে। যদিও অ্যাকোরিয়াম ঠিক বাস্তুতন্ত্র বলা যায় না, কারণ এখানে উৎপাদক নেই। যাই হোক, এগুলো সমস্তই বাস্তুতন্ত্র, যেটা আমরা আর্টিফিশিয়াল দেখলাম, আর্টিফিশিয়াল ইকোসিস্টেম এবং প্রাকৃতিক ইকোসিস্টেম দেখলাম। এবার স্ট্রাকচার অফ ইকোসিস্টেমের মধ্যে অবশ্যই কি থাকবে? বিভিন্ন বায়োমাস থাকবে, বিভিন্ন প্ল্যান্ট থাকবে, তাদের বিভিন্ন পপুলেশন থাকবে, কনজিউমার থাকবে, এইগুলো। আর কি থাকবে? নন লিভিং যে ফ্যাক্টরগুলো, ওয়াটার থাকবে, নিউট্রিয়েন্ট থাকবে, ক্লাইমেট থাকবে, ফিজিক্যাল বিভিন্ন কন্ডিশন থাকবে, সূর্যালোক ইত্যাদি ইত্যাদি অংশগুলো কিন্তু বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ উপাদান। তো কম্পোনেন্ট অফ ইকোসিস্টেম, এখানে মেন কম্পোনেন্ট, যেখানে অ্যাবায়োটিক কম্পোনেন্ট এবং বায়োটিক কম্পোনেন্ট, এই দুটো হচ্ছে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। অ্যাবায়োটিক এবং বায়োটিক কম্পোনেন্ট, অজৈব এবং জৈব উপাদান। এখানে আমরা ছবিতে বিভিন্ন অ্যাবায়োটিক এবং বায়োটিক কম্পোনেন্ট দেখতে পাচ্ছি। অ্যাবায়োটিক কম্পোনেন্টকে তিনটে ভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে অজৈব পদার্থ, জৈব পদার্থ এবং জলবায়ু। জলবায়ুকে আবার চারটে ভাগে ভাগ করা যেতে পারে, মাটি, বায়ু, জল এবং উষ্ণতা। ঠিক একইভাবে কিন্তু জীবজাত বা বায়োটিক উপাদানকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অটোট্রফিক বা উৎপাদক, যারা সূর্যালোকের সাহায্যে খাদ্য তৈরি করে তারাই উৎপাদক। আর একটা হচ্ছে হেটারোট্রপিক বা পরভোজী বা খাদক। হেটারোট্রপিক কম্পোনেন্টকে আরও দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ম্যাক্রো কনজিউমার আর একটা হচ্ছে মাইক্রো কনজিউমার। মাইক্রো কনজিউমার মানে হচ্ছে বিয়োজক, আর ম্যাক্রো কনজিউমার মানে হচ্ছে খাদক। খাদকের তিনটে টাইপ আছে, প্রাথমিক খাদক যারা সবসময় তৃণভোজী হয়, গৌণ খাদক যারা মাংসাশী হয়, এবং প্রগৌণ খাদক তারাও কিন্তু মাংসাশী হয়। এবং এই বিভিন্ন উপাদানের মধ্যে কিন্তু একটা এনার্জি ফ্লো চলতে থাকে। এদের মধ্যে কিন্তু বিভিন্ন উপাদানের মধ্যে একটা আদান প্রদান চলতে থাকে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচার অফ অ্যান্ড ফাংশন অফ ইকোসিস্টেমে প্রথমে সূর্যালোক সরাসরি একমাত্র সবুজ উদ্ভিদই সূর্যালোককে সরাসরি নিতে পারে, অন্য কোনো উপাদান কিন্তু সূর্যালোককে নিতে পারে না। তারা এইভাবে খাদ্য তৈরি করে। তাদের তৈরি খাদ্য কিন্তু প্রাথমিক খাদ্য গ্রহণ করে, প্রাথমিক খাদকদের গৌণ খাদ্য গ্রহণ করে, গৌণ খাদকদের প্রগৌণ খাদ্য গ্রহণ করে। এইভাবে কিন্তু
বাস্তুতন্ত্রের ভারসাম্যটা রক্ষিত হয়। এবং বাস্তুতন্ত্রে যদি আমরা ফাংশন বা কাজ দেখতে যাই, কাজটা কিন্তু এরকম যে বিভিন্ন উপাদানগুলির মধ্যে পারস্পরিক ভারসাম্য রক্ষা করা। কাজের মধ্যে প্রধান হচ্ছে প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা, একটা হচ্ছে ডিকম্পোজিশন, একটা হচ্ছে এনার্জি ফ্লো, আর একটা হচ্ছে নিউট্রিয়েন্ট সাইকেল। তো প্রথমে আমরা যদি বিভিন্ন ফাংশনগুলোতে আসি, প্রথম ফাংশনটা হচ্ছে প্রোডাক্টিভিটি বা উৎপাদন, যেটা অটোট্রপিক উপাদান এই উৎপাদকের ভূমিকা গ্রহণ করে। বাস্তুতন্ত্রের অন্তর্গত যে সমস্ত জীব সৌরশক্তি শোষণ করে বিভিন্ন অজৈব উপাদানের সহায়তায় জটিল খাদ্য প্রস্তুত করে, তাদের স্বভোজী উপাদান বা উৎপাদক বা প্রডিউসার বলা হয়। তারা বিভিন্ন অ্যাবায়োটিক উপাদানের সাহায্যে কিন্তু, যেমন সানলাইট, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, এই বিভিন্ন উপাদানের সাহায্যে কিন্তু তারা খাদ্য প্রস্তুত করে। বায়োটিক উপাদান যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন ক্লোরাইড বা অন্যান্য উপাদানের সাহায্যে তারা খাদ্য তৈরি করে। এটা হচ্ছে বাস্তুতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য। আর বায়োটিক কম্পোনেন্টগুলো কী হতে পারে? তাহলে বিভিন্ন বায়োটিক কম্পোনেন্ট আমরা দেখলাম, অক্সিজেন বা অন্যান্য রয়েছে। আর বায়োটিক কম্পোনেন্টের প্রথমেই রয়েছে প্ল্যান্ট, যারা বায়োটিক কম্পোনেন্টের মধ্যে যারা প্রডিউসার প্ল্যান্ট রয়েছে, বিভিন্ন অ্যালগি রয়েছে, বিভিন্ন ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া রয়েছে, এরা হচ্ছে বায়োটিক কম্পোনেন্টের প্রডিউসার হিসেবে কাজ করে। এবার এদেরকে খায় স্মল ফিশকে খাবে হচ্ছে বিগ ফিশ, আরও বিভিন্ন কনজিউমারগুলো রয়েছে, যেখানে জুপ্ল্যাঙ্কটন রয়েছে, একদম যারা সরাসরি ফাইটোপ্ল্যাঙ্কটনকে খাদ্য হিসেবে গ্রহণ করে, তাদেরকে ছোট মাছ খায়, ছোট মাছকে বড় মাছ খায়। এটা হচ্ছে বাস্তুতন্ত্রের একটা বেসিক খাদ্য শৃঙ্খল, যে শৃঙ্খলের মাধ্যমে খাদ্য উৎপাদক থেকে ক্রমপর্যায়ে ভক্ষণ ও ভক্ষিত সম্পর্কে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়। সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন। ফুড চেইন হচ্ছে যে পদ্ধতিতে খাদ্যশক্তি উৎপাদক থেকে ক্রমপর্যায়ে ভক্ষণ ও ভক্ষিত সম্পর্কে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়, সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খলের যদি প্রকারভেদ, টাইপস অফ ফুড চেইন যদি বলি, এখানে গ্রেজিং খাদ্য শৃঙ্খল বা শিকারীজীবী খাদ্য শৃঙ্খল, পরজীবী খাদ্য শৃঙ্খল এবং ডেট্রিটাস বা কর্কর খাদ্য শৃঙ্খল। গ্রেজিং খাদ্য শৃঙ্খল এইরকম খাদ্য শৃঙ্খল উৎপাদক থেকে শুরু হয়ে ক্রমশ প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদকে শেষ হয়। এইরকম খাদ্য শৃঙ্খলে একদিকে যেমন জীবের আকার ক্রমশ বাড়তে থাকে, তেমনি জীবের সংখ্যা ক্রমশ হ্রাস পেতে থাকে। যেমন সবুজ উদ্ভিদকে ঘাসফড়িং খায়, ঘাসফড়িংকে ব্যাঙ খায়, ব্যাঙকে সাপ খায়, সাপকে বাজপাখি খায়। এটা হচ্ছে একটা গ্রেজিং খাদ্য শৃঙ্খল। এরপরে পরজীবীর খাদ্য শৃঙ্খলায় যদি আমরা আসি, এরকম খাদ্য শৃঙ্খল উৎপাদক থেকে শুরু হয়ে পরজীবী জীবে শেষ হয়। এক্ষেত্রে বৃহৎ জীব থেকে শুরু হয়ে ক্রমশ ক্ষুদ্র জীবে শেষ হয়। যেমন সবুজ উদ্ভিদ হচ্ছে উৎপাদক, গরু হচ্ছে প্রাথমিক খাদক, গরুর বিভিন্ন কৃমি এগুলো হচ্ছে গৌণ খাদক। এরপরে হচ্ছে ডেট্রিটাস বা কর্কর খাদ্য শৃঙ্খল। এইরকম খাদ্য শৃঙ্খল মৃতজীবী থেকে শুরু হয়ে বৃহৎ খাদকে শেষ হয়। উদাহরণস্বরূপ ফ্লোরিডার লবণ অঞ্চলে ম্যানগ্রোভ উদ্ভিদের পাতা অগভীর উষ্ণ জলে পড়ে পচে যেত। বিভিন্ন মৃতজীবী জীব কর্তৃক এই পাতার পচন ঘটত। বিভিন্ন জলজ ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীরা যথা নিমাটোড, বিভিন্ন পতঙ্গের লার্ভা এই পচা জৈব বস্তু ভক্ষণ করত, তাই এদের কর্কর ভক্ষক বা ডেট্রিটাস কনজিউমার বলা হয়। এই সব কর্কর ভক্ষকদের ছোট ছোট মাছ ভক্ষণ করে, বড় মাছেরা ছোট মাছেদের ভক্ষণ করে, ফলে একটি কর্কর খাদ্য শৃঙ্খল গড়ে ওঠে। সম্পূর্ণ খাদ্য শৃঙ্খলটি ছকের সাহায্যে দেখানো হলো। পচনশীল জৈব বস্তু যথা ম্যানগ্রোভের পাতা, সেই সঙ্গে ব্যাকটেরিয়া। তারপরে এখানে রয়েছে ডেট্রিটাস কনজিউমার, পতঙ্গের লার্ভা, নিমাটোডস ইত্যাদি। তারপরে রয়েছে ক্ষুদ্র মাংসাশী মাছ, সেখান থেকে বৃহৎ মাংসাশী মাছ। তাহলে এইগুলো সমস্তই হচ্ছে গিয়ে খাদ্য শৃঙ্খল। এরপরে আমরা যেটা চলে আসছি সেটা হচ্ছে ইকোসিস্টেমের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিকম্পোজিশন বা ডিকম্পোজার যারা রয়েছে, সেটাই ডিকম্পোজার বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন ছত্রাক, তারা হচ্ছে মাইক্রো কনজিউমার বা ডিকম্পোজার। এরা হলো আণুবীক্ষণিক মৃতজীবী জীব সম্প্রদায়,
যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যাক্টিনোমাইসিটিস ইত্যাদি এর মধ্যে পড়বে। এই ডিকম্পোজার, এরা বিয়োজক বা ডিকম্পোজার, এরা মৃত উদ্ভিদ ও প্রাণীদের প্রোটোপ্লাজমের জটিল যৌগগুলিকে ভেঙে দেয়, অর্থাৎ বিয়োজিত করে। এই ডিকম্পোজাররা না থাকলে কিন্তু পৃথিবী আবর্জনায় মৃতদেহের স্তূপ হয়ে যেত। এই বিয়োজিত পদার্থের কিছু অংশ বিয়োজকরা গ্রহণ করে, আর বাকি পদার্থগুলো অজৈব লবণ রূপে প্রকৃতিতে ফিরিয়ে দেয়। বিভিন্ন প্রসেস হতে পারে, ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে হতে পারে, লিচিংয়ের মাধ্যমে হতে পারে, ক্যাটাবলিজমের মাধ্যমে হতে পারে, হিউমিফিকেশনের মাধ্যমে হতে পারে, মিনারেলাইজেশনের মাধ্যমে হতে পারে। বিভিন্নভাবে এই প্রসেসটা হয়ে থাকে। এরপরে মেন অংশতে আমরা চলে আসি, সেটা হচ্ছে প্রোডাক্টিভিটি অফ ইকোসিস্টেম, অর্থাৎ ইকোসিস্টেমের প্রোডাক্টিভিটিটা কীভাবে হয়, অর্থাৎ প্রডিউসার সম্বন্ধে কিন্তু বা উৎপাদক সম্বন্ধে এখানে আলোচনা করা হয়। এবং ইকোসিস্টেমের বা বাস্তুতন্ত্রের উৎপাদক কিন্তু সবুজ উদ্ভিদ। একমাত্র সবুজ উদ্ভিদই সৌরশক্তিকে নিজ দেহে রাসায়নিক শক্তিরূপে রূপান্তরিত করতে পারে। এটা ফরেস্ট ইকোসিস্টেমে হতে পারে, ডেজার্ট ইকোসিস্টেমে হতে পারে, তুন্দ্রা ইকোসিস্টেমে হতে পারে, যেখানেই যে ইকোসিস্টেমেই হোক সেখানে কিন্তু সবুজ উদ্ভিদই সৌরশক্তিকে আবদ্ধ করার মাধ্যমে এরা খাদ্য প্রস্তুত করে থাকে। সূর্যালোকের সাহায্যে সবুজ উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে এবং এদেরকে বলা হয় প্রাইমারি প্রডিউসার, এবং এরাই হচ্ছে প্রডিউসার। সূর্যালোকের সাহায্যে সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। শুধু বড় গাছই না, এখানে অ্যালগি হতে পারে, বিভিন্ন ঘাস হতে পারে, সায়ানো ব্যাকটেরিয়া হতে পারে, আরও বিভিন্ন ব্যাকটেরিয়া হতে পারে। তাহলে সবুজ উদ্ভিদ ফটোসিনথেসিস পদ্ধতিতে মূলরোমের সাহায্যে শোষিত জল এবং কার্বন ডাইঅক্সাইডের শোষণের মাধ্যমে ক্লোরোফিলের সাহায্যে এবং সূর্যালোকের উপস্থিতিতে কী করে, শর্করা জাতীয় বা গ্লুকোজ জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং সেই সঙ্গে অক্সিজেন নির্গত করে। এই যে খাদ্য প্রস্তুত করলো, এই খাদ্য কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই গ্লুকোজই কিন্তু কনভার্টেড হয়ে স্টার্চে পরিণত হয় এবং স্টার্চই কিন্তু বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন নাইট্রোজেনের সঙ্গে কম্বাইন্ড হয়ে ফসফেট, নাইট্রোজেন, সালফারের সঙ্গে কম্বাইন্ড হয়ে প্রোটিন অথবা নিউক্লিক অ্যাসিড প্রস্তুত করে। অর্থাৎ সমস্ত খাদ্যের উৎসই কিন্তু গ্লুকোজ, যেটা সালোক সংশ্লেষের সময় একমাত্র সবুজ উদ্ভিদ গ্রহণ করতে পারে এবং সেই উৎপাদিত শক্তির সাহায্যে কিন্তু অন্যান্য সমস্ত জীব নির্ভরশীল, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এখন এই যে প্রাইমারি প্রোডাকশন তারা করছে পার ইউনিট এরিয়া বা মিটার স্কোয়ারে যে ক্যালোরি, যত ক্যালোরি, কিলো ক্যালোরি শক্তি সঞ্চিত হচ্ছে, সেটা হচ্ছে বায়োমাস হচ্ছে ড্রাই ওয়েট, যেটা একমাত্র সবুজ উদ্ভিদ সূর্যালোকের মাধ্যমে নিজ দেহে আবদ্ধ করতে পারে। তাহলে এই যে খাদ্য তৈরি করলো, সেই খাদ্যের উপর কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্য জীবেরা নির্ভরশীল। তো এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিকে চলে আসি, সেটা হচ্ছে খাদ্য জাল। কোনো বাস্তুতন্ত্রে জীব সম্প্রদায়ের মধ্যে একাধিক আন্তঃসম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খল থাকতে পারে। একাধিক আন্তঃসম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খলকে বলছে খাদ্য জাল বা ফুড ওয়েব। তাহলে ফুড ওয়েব বা খাদ্য জালটা আমরা দেখলাম যে একটা বাস্তুতন্ত্রে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকতে পারে, যেমন ঘাস ফড়িং বাজ পাখি হতে পারে, ঘাস ফড়িং গিরগিটি বাজ পাখি হতে পারে, ঘাস খরগোশ বাজ পাখি হতে পারে, ঘাস ইঁদুর বাজ পাখি হতে পারে, ঘাস ইঁদুর সাপ বাজ পাখি হতে পারে। যাই হোক, প্রত্যেকের মধ্যে কিন্তু ঘাস থেকে শুরু হয়েছে, প্রত্যেকে বাজ পাখিতে গিয়ে শেষ হয়েছে। অর্থাৎ এগুলোকে পরস্পর যদি আমরা সাজাই, এরা আন্তঃসম্পর্কযুক্ত হয়ে কিন্তু একটা খাদ্য জাল গঠন করবে। এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকে আসি, সেটা হচ্ছে প্রডিউসার, যেটা উৎপাদক, প্রাইমারি উৎপাদক, যে শক্তিটা আহরণ করে সূর্যালোকের সাহায্যে, সেটা হচ্ছে গ্রস প্রাইমারি, এবং তার দেহে যে শক্তিটা সঞ্চিত হচ্ছে বা খাদ্যটা সঞ্চিত হচ্ছে, সেটা হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি বা জিপিপি, যেটা একমাত্র সবুজ উদ্ভিদ
এই গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি বা জিপিপি আহরণ করতে পারে বা তার দেহে জমা রাখতে পারে বায়োমাস হিসেবে। তো গ্লুকোজ প্রডিউসিং ডিউরিং ফটোসিনথেসিস সেটাই হচ্ছে জিপিপি। এইবার কিছু জিপিপি কিন্তু তার দেহের এই জিপিপি যেটা সঞ্চিত হয় সেটা কিন্তু অন্যান্য শারীরবৃত্তীয় ক্রিয়ায় ব্যয়িত হয়, মূলত রেসপিরেশনে ব্যয়িত হয়। রেসপিরেশনে ব্যয় হওয়ার পরে বাকি যেটা থাকবে সেটা কিন্তু এনপিপি। এন হচ্ছে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি, যেটা রিমেনিং এনার্জি সেটা হচ্ছে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। অর্থাৎ কোনো খাদক যখন উৎপাদককে ভক্ষণ করবে সে কিন্তু তার এনপিপিটা পাবে, জিপিপিটা কিন্তু পাবে না, কারণ জিপিপির কিছুটা সে খরচ করে ফেলেছে। এইভাবে যে কোনো আমরা হার্মিভোরাস বলি, কার্নিভোরাস বলি, ওমনিভোরাস বলি, সবাই কিন্তু এনপিপিটা, এই যে সবুজ উদ্ভিদ তার এনপিপিটা পাবে। জিপিপিটা একমাত্র সবুজ উদ্ভিদের দেহেই সঞ্চিত হয় এবং সে রেসপিরেশন ব্যবহার করার পরে যে শক্তিটা থাকে, যে এনার্জিটা থাকে, যে খাদ্যটা থাকে, যে বায়োমাসটা থাকে সেটা কিন্তু এনপিপিকেই একমাত্র হার্বিভোরাস বা কার্নিভোরাস বা ওমনিভোরাস এরা গ্রহণ করতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফুড কনজিউম করছে, ফুড যে জিপিপি আহরণ করছে ফটোসিনথেসিস পদ্ধতিতে এবং সেটা খরগোশ কর্তৃক যখন গৃহীত হয়, খরগোশ কিন্তু ওর এনপিপিকে গ্রহণ করে, জিপিপি হিসেবে গ্রহণ করে। এটা একটা ফুড চেন আমরা দেখতে পাচ্ছি। ফুড চেনে অটোট্রপ দেখতে পাচ্ছি। অটোট্রপকে খরগোশ খাচ্ছে, খরগোশকে অন্য কোনো সিগাল বা নেকড়ে খাচ্ছে, তাকে সিংহ খাচ্ছে। এটা একটা এনার্জি ফ্লো হচ্ছে। এই পৃথিবীতে এই খাদ্য শৃঙ্খলটা চলতে থাকে। এই গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি এবং নিস প্রাইমারি প্রোডাক্টিভিটি এটা প্রত্যেকটা ইকোসিস্টেমেই চলতে থাকে। তবে প্রত্যেকটা ইকোসিস্টেমের যে এই প্রোডাক্টিভিটি কিন্তু সমান থাকে না, কোথাও বেশি থাকে, কোথাও কম থাকে। ফলে এটা একটা এনার্জি ফ্লো হয়। এনার্জি ফ্লোটা কি? এনার্জি ফ্লো হচ্ছে বাস্তুতন্ত্রে রূপান্তরিত সৌরশক্তি উৎপাদক থেকে বিভিন্ন খাদকে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বলছে এনার্জি ফ্লো। এনার্জি ফ্লো কিন্তু সব থেকে বেশি প্রোডাক্টিভিটি তৈরি হয় ফরেস্ট ইকোসিস্টেমে, আর লেস প্রোডাক্টিভিটি তৈরি হয় কিন্তু ডেজার্ট ইকোসিস্টেম বা ওশেন ইকোসিস্টেমে। এখানে কিন্তু সূর্যালোকও কম পৌঁছায়, সবুজ উদ্ভিদও কম পরিমাণে থাকে। যাই হোক, প্রত্যেকটা এই যে এনার্জিটা সঞ্চিত হলো সেটা কিন্তু ফুড চেনের মাধ্যমে আস্তে আস্তে খাদ্য শৃঙ্খলে স্থানান্তরিত হতে থাকে। এরপরে আমরা চলে আসছি হচ্ছে ফুড পিরামিড বা ইকোলজিক্যাল পিরামিড। ইকোলজিক্যাল পিরামিড কি? যে ইকোসিস্টেমের পুষ্টির গঠনকে পুষ্টির স্তরগুলিকে ক্রমপর্যায়ে সাজালে যে শিখর বা পিরামিড গঠিত হয় সেটাই হচ্ছে গিয়ে ইকোলজিক্যাল পিরামিড। বিজ্ঞানী এলটন এই পিরামিডের প্রবক্তা। এই পিরামিডে আমরা কি দেখতে পাচ্ছি? পিরামিডের সবার নিচে থাকে প্রডিউসার, তারপরে থাকে প্রাইমারি কনজিউমার, তারপরে সেকেন্ডারি কনজিউমার, তারপরে টারশিয়ারি কনজিউমার। এদের সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমে যায় এবং এই জন্য এই যে এক একটা স্তর দেখা যাচ্ছে 1, 2, 3, 4 করে ইন্ডিকেট করা আছে, এই এক একটা স্তরকে বলছে এক একটা ট্রপিক লেভেল। যতই ওপরের দিকে যাওয়া যায় জীবের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে। ফলে এই বাস্তুতন্ত্রের পুষ্টির গঠনকে একটা ক্রমিক পর্যায়ে সাজালে যে পিরামিড আকৃতি হয় সেটাই হচ্ছে গিয়ে বাস্তুতান্ত্রিক পিরামিড। তাহলে প্রথমে একদম লেভেল 1, যে ট্রপিক লেভেল 1-এ যেটা রয়েছে প্রডিউসার, যেটা ঘাস আমরা দেখতে পাচ্ছি। এরপর ট্রপিক লেভেল 2-তে রয়েছে প্রাইমারি কনজিউমার, যেখানে আমরা বিভিন্ন যারা সরাসরি ট্রপিক লেভেলের 1-এর ওপর নির্ভরশীল। তারপরে রয়েছে ট্রপিক লেভেল 3, এটা সেকেন্ডারি কনজিউমার, যারা ট্রপিক লেভেল 2-র ওপর নির্ভরশীল। এবং লাস্টে রয়েছে ট্রপিক লেভেল 4, টারশিয়ারি কনজিউমার, যারা সেকেন্ডারি কনজিউমারের ওপর নির্ভরশীল। এটা হচ্ছে একটা গ্রাসল্যান্ড ইকোসিস্টেমের বিভিন্ন লেভেলগুলো দেখানো হলো, আর লেভেলগুলো তোমরা দেখলে যে কিভাবে একে অপরের ওপর নির্ভরশীল হয়ে ইকোসিস্টেমটা গঠিত হয়েছে। তাহলে এটা আমরা দেখে নিলাম। এইভাবে
গ্রাসল্যান্ড ইকোসিস্টেমটি গঠিত হয় এবং নিচের দিকে জীবের সংখ্যা সবথেকে বেশি থাকে, এখানে প্রডিউসারের সংখ্যা বেশি, প্রাইমারি কনজিউমারের সংখ্যা একটু কম হয়। যত ট্রপিক লেভেল বাড়তে থাকবে ততই কিন্তু এদের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে। বিভিন্নভাবে হতে পারে, এটা একটা উদাহরণ আমরা দেখালাম, আর অন্যভাবেও হতে পারে। ঘাস ফড়িং খাবে, ঘাস ফড়িংকে কে খাবে? ইঁদুর খাবে। ব্যাঙ খাবে, ব্যাঙকে সাপ খাবে, সাপকে বাজ পাখি খাবে। বিভিন্নভাবে এই ট্রপিক লেভেল তৈরি হতে পারে এবং বিভিন্ন খাদ্য শৃঙ্খল তৈরি হতে পারে। গ্রাসল্যান্ড ইকোসিস্টেমে আমরা মূলত দুটো ভাবে দেখানো হচ্ছে, যে বিভিন্ন প্রাইমারি কনজিউমার আবার বিভিন্ন জায়গায় ভ্যারি করতে পারে। তো যাই হোক, মেন হিসাবটা কিন্তু একই, যেখানে উদ্ভিদকে সরাসরি প্রাইমারি কনজিউমার গ্রহণ করতে পারে, প্রাইমারি কনজিউমার গ্রহণ করে উদ্ভিদকে। আবার সেকেন্ডারি কনজিউমারকেও কিন্তু প্রাইমারি কনজিউমারকেও কিন্তু সেকেন্ডারি কনজিউমার গ্রহণ করতে পারে। প্রডিউসারকে যেরকম গ্রহণ করতে পারে, বিভিন্নভাবে এটা ভ্যারিয়েশন হয়। যাই হোক, ইকোলজিক্যাল পিরামিড মূলত 3 প্রকার: পিরামিড অফ নাম্বার, পিরামিড অফ বায়োমাস অ্যান্ড পিরামিড অফ এনার্জি। এই 3 রকম পিরামিড গঠিত হতে পারে। পিরামিড অফ নাম্বার যদি গ্রাসল্যান্ড ইকোসিস্টেম দেখি, যে প্রডিউসারের সংখ্যা এখানে সব থেকে বেশি, তারপরে প্রাইমারি কনজিউমারের সংখ্যা আরও কমে যায়, সেকেন্ডারি কনজিউমারের সংখ্যা আরও কমে যায়, টারশিয়ারি কনজিউমারের সংখ্যা আরও কমে যায়। এটা হচ্ছে পিরামিড, পিরামিড অফ নাম্বার। গ্রাসল্যান্ড ইকোসিস্টেমের বা পন্ড ইকোসিস্টেমেও আমরা দেখতে পাই যে উৎপাদকের সংখ্যা সেখানে সব থেকে বেশি, তারপরে প্রাথমিক খাদক যারা ছোট মাছ তাদের সংখ্যা আরেকটু কম, সেকেন্ডারি কনজিউমার তাদের সংখ্যায় অপেক্ষাকৃত বড় মাছ তাদের সংখ্যা আরও কম, এবং লাস্টে টারশিয়ারি কনজিউমার তাদের সংখ্যা একদমই কম। এই কম বলেই এই পিরামিডটা গঠিত হয়। এইভাবে জীবের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে। তবে সর্বদাই যে কমবে এমন কোনো ব্যাপার নেই, অনেক সময় আবার বেড়েও যেতে পারে, যেখানে ইনভার্টেড পিরামিড গঠিত হয়। পরজীবীর ক্ষেত্রে যেরকম দেখা যায়, এটা হচ্ছে ইনভার্টেড পিরামিড, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, যে পিরামিড অফ নাম্বারের ক্ষেত্রে ইনভার্টেড পিরামিড হয়ে গেছে। প্রডিউসার এখানে সবুজ উদ্ভিদ, যার সংখ্যা একটা। হার্বিভোরাস যারা প্রডিউসারকে বিভিন্নভাবে ভক্ষণ করে, তাদের সংখ্যা আরেকটু বেশি। আর একটু প্যারাসাইট, যেগুলো এই হার্বিভোরাসদের দেহে বসবাস করে, বিভিন্ন পরজীবী, তাদের সংখ্যা আরও বেশি। এবং তাদের দেহে যে হাইপার প্যারাসাইটগুলো থাকে, অর্থাৎ একটু প্যারাসাইটের উপর নির্ভরশীল যে হাইপোপ্যারাসাইট থাকে, তাদের সংখ্যা আরও বেশি। যদি এই রকম হয়, অর্থাৎ পরজীবীর যদি খাদ্য শৃঙ্খল হয়, তাহলে কিন্তু এটা ইনভার্টেড পিরামিড গঠিত হবে, অর্থাৎ ওল্ডানো পিরামিড গঠিত হবে। আবার এরকমও হতে পারে, প্রডিউসার একটি রয়েছে, তাদের উপর নির্ভরশীল যে বিভিন্ন পাখি রয়েছে হার্বিভোরাস, তাদের সংখ্যা একটু বেশি। আর লাস্টে ওই সব পাখিদের যারা ভক্ষণ করে কার্নিভোরাস, তাদের সংখ্যা আবার কম। এই রকম শেপ, অর্থাৎ স্পিন্ডেল শেপেরও কিন্তু পিরামিড হতে পারে। তাহলে পিরামিড নর্মাল হতে পারে, ইনভার্টেড হতে পারে, পিরামিড শেপও হতে পারে। বিভিন্নভাবেই কিন্তু ফুড পিরামিড গঠিত হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে স্পিন্ডেল শেপের পিরামিড। তো যাই হোক, যে পিরামিড অফ বায়োমাস, বায়োমাসের যদি পিরামিড আমরা ধরি, এখানেও কিন্তু একই সিস্টেম, যে বায়োমাস কি? ড্রাই ওয়েট ইন কিলোগ্রামস পার মিটার স্কোয়ার, অর্থাৎ শুষ্ক ওজন, জীবের শুষ্ক ওজনকে বলছে প্রতি স্কোয়ার মিটারে, কিলোগ্রামে জীবের শুষ্ক ওজনকে বলছে বায়োমাস। এই বায়োমাসের পিরামিড কিন্তু গঠিত হতে পারে, এবং পিরামিড যতই উপর দিকে যাওয়া যায়, বায়োমাসের পরিমাণ 10% করে কমে যায়। লিন্ডেম্যান বিজ্ঞানী 10% ল প্রবর্তন করেছেন। যাই হোক, আজকে আমরা এই অবধি পড়লাম, তোমরা এটা পড়ে নেবে, কেমন?